দর্শক বিরতির পর আমরা আরও একবার ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমরা পেয়েছি আর একজন সফল মানুষকে। তিনি একজন উদ্যোক্তা দেলোয়ার হোসেন ফারুক। আমরা চলুন তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুভ সকাল তো বললাম ঠিকই, কিন্তু রাঙা সকালে যারাই আসেন আমরা তাদের কাছে একটা বিষয় জানতে চাই যে এমনিতে কি এত সকালে ওঠা হয় ঘুম থেকে? আমি আসলে সকাল ফজর পরের দিন শুরু করি প্রতিদিন। আচ্ছা, বাহ। ডেইলি রুটিন। ডেইলি রুটিন। বাহ, এটা ভালো। এবং বলেন অনেকেই যে সকালবেলা ঘুম থেকে উঠলে নাকি পুরো দিনটাই ঠিকমতো কাজে লাগানো যায়, দিনটা অনেক 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 বড় পাওয়া যায়। অনেক লম্বা একটা সময় পাওয়া যায়। সকাল তো অনেক সকাল থেকে কাজ শুরু করলে যাচ্ছে 11টা-12টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তখন আসলে আর কাজ পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। রাইট। যদিও একটু কষ্টকর, প্রথম একটু কষ্ট হয়, পরবর্তীতে এটা খুবই ভালো। কিন্তু আপনার এই অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি প্রয়োজনের খাতিরে আসলে? অনেকটা ছোটবেলা থেকেই, কারণ আমি অনেক সময় যখন ছোটবেলা থেকে পড়াশোনা করতাম তাও দেখা যাচ্ছে যে আমি ভোর রাতের দিকে পড়াশোনা করতাম। এর আগে আমি তেমন একটা পড়া হতো না, তখন থেকে অভ্যাসটাকে। ভোর রাত বলতে এক মাঝরাতে উঠে পড়াশোনা জোরে জোরে? হ্যাঁ, মাঝরাতে উঠে 3টা-4টা থেকে তখন পড়াশোনা। এটা বোধহয় অনেকেই করতেন বা করেন, এখন করেন কিনা জানি না, কারণ পরীক্ষার আগের সময়টাতে হ্যাঁ বলা হয় যে ভোরবেলা যেটা পড়া হয় সেটা নাকি মনে থাকে, সেটা মনে থাকে। হ্যাঁ, এই ধরনের আমাদের একটা চালু আছে, বা টিচাররা বলতো যে ভোরবেলা। সায়েন্টিফিক রিজনও আছে। সায়েন্টিফিক, কারণ আপনি যদি একটা ঘুমের পরে উঠে যদি কোনো কিছুতে মনোনিবেশ করেন, ব্রেনটা সেই সময় একদম ফুললি রিচার্জ থাকে, সো ওটা খুব মানে ইজিলি নিতে পারে আর কি। আমরা আপনার সম্পর্কে একটু ছোট করে আমাদের দর্শকদের জানাই, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দেলোয়ার হোসেন ফারুক এক যুগেরও অধিক সময় ধরে তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। দেশের সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি নির্ভর সেবায় স্থানীয় বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি শক্তিশালী করতে সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর স্ট্যান্ডিং কমিটি অন মেম্বার ওয়েলফেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। উদ্যোক্তার পাশাপাশি তিনি একজন সমাজসেবী। এলাকার উন্নয়নের জন্য তিনি নিজ উদ্যোগে স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছেন। সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো হয় সেখানে। এছাড়া 2007 সালে পরিবর্তন ফাউন্ডেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন তিনি। এর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। জানার চেষ্টা করছি তাকে, চলুন তার কাছে আমরা আবারও ফিরি। শৈশবে যাবো একটু। কুমিল্লা জেলার লাকসামে আপনি বড় হয়েছেন, মানে শৈশবটা ওখানেই কেটেছে। কি মনে পড়ে শৈশবে সবকিছু মিলিয়ে? আসলে আমি একবারে গ্রাম থেকে উঠে আসা বলা চলে, একদম গ্রামের ছেলে। আমার প্রাইমারি হাই স্কুল একদম গ্রামে, একেবারে সেটা উপজেলা শহরও ছিল না আর কি। তো আমি মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে যেমনটুকু কাটা। বাবা কি করতেন? আমার বাবা জব হোল্ডার ছিলেন। আচ্ছা। আর মা গৃহিণী। আমি ক্লাস 3 থেকে আসলে হোস্টেল লাইফ লিড করি। 3 থেকে হোস্টেলে? হ্যাঁ, 3 থেকে হোস্টেলটা হলো আসলে আমি ছোটবেলা থেকে 1-2 থাকতেই আমি একটু বেশি রকমের দুষ্ট ছিলাম আর কি। কেমন ছিল দুষ্টুমির নমুনা আমরা একটা শুনতে চাই। নমুনাটা হলো, ধরেন যেমন আরবি পড়াটা আমার ভালো লাগতো না। যদিও আমি আরবি কমপ্লিট করেছি, কিন্তু আমার এটা ভালো লাগতো না। সকালবেলা ঘুম থেকে উঠে মুক্তবে যাওয়া, আর হুজুরকে একটু ভয় পেতাম। তো ভয় পাওয়ার কারণে যেহেতু সকালবেলা ভোরে সবাই ঘুম থেকে উঠে থাকে, আমি উঠে যেতাম, স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে আমি বের হয়ে যেতাম। 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত কোথায় ঘুরতাম, ঘোরাঘুরি করে ঠিক 9:30টার সময় স্কুলে চলে যেতাম, আর বাসায় আসতাম না। খাওয়া দাওয়া হতো না, ওই আবার 12টায় বের হতাম। 12টায় 2 ঘন্টা ছুটি, গ্রামের স্কুল যেহেতু। তো 12টার পরে বের হয়ে আবার সেই কোথাও চলে যেতাম আড্ডা দিতে। সেই সন্ধ্যার সময় আমার ছোট বয়সে আড্ডা দিতে চলে যেতাম। হ্যাঁ, আমাদের একটা সার্কেলে ছিল এরকম আর কি। আমরা দূরে মাঠে চলে যেতাম। ওখানে গেলে তো ওখান থেকে আমার বোন ভাই কেউ খুঁজে নিয়ে আসতো। তো এইভাবে আর আবার বোন নিয়ে এসে আমাকে মারতো। বড় ছিল? হ্যাঁ, আমার বোন সবার বড়। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 3 বোন। আপনি কি সবার ছোট? আমি সবার ছোট। তো মা আবার আদর করতো বেশি, তো সেই কারণে মা হোস্টেলে দিয়ে দিল যে ওরা তো মেরে ফেলবে, কারণ প্রতিদিনের মার। এইটা একদম জেনুইন ছিল। ওকে, তো তারপরে আপনাকে মানে সবার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে হোস্টেলে চলে গেলাম। সেই হোস্টেল থেকে এখনো ওইভাবেই আছি, মানে এখনো হোস্টেলের মধ্যেই লাইফ লিড করছেন। ওকে, তো ক্লাস 3 তে আপনাকে হোস্টেলে দিয়ে দেওয়া হলো। কোথায় ওটা? কুমিল্লার লাকসামে? লাকসামে, হ্যাঁ। ওকে, স্কুলও পরিবর্তন হয়ে গেল? স্কুল প্রাইমারি শেষ, হাই স্কুলটা আমি আশিরপাড় উচ্চ বিদ্যালয়, সেখানে পড়াশোনা করি। মাঝে ক্লাস 6-এ পড়ে আমার একটা চন্দ্রপতন হয়। আমি তখন বাবা ট্রাই করে যে চিটংয়ে নিয়ে যাবে, তো ফৌজদারহাট ক্যাডেটে আমি চান্সও পেয়েছি সেখানে। কিন্তু আমার ফিজিক্যাল একটু প্রবলেম ছিল বলে 6 মাস বলছিল যে তারা যে বাইরে থেকে পড়াশোনা করতে হবে, 6 মাস হোস্টেলে টাকা দিবে না। তো পরে আবার মা এটা রাজি হলো না,
যে মা এই যেহেতু 6 মাসে না আবার মেরে ফেলে। না 6 মাসে না 6 মাসে ওই যে বাসা থেকে যাওয়া আসাটা অনেক দূর রাস্তা, ও আচ্ছা ওকে। আচ্ছা। এই তো সেই কারণে রাজি হয় না, আবার চলে আসলাম আসার পর আচ্ছা। বিদ্যালয় এখানে। তো এই যে হোস্টেল জীবন শুরু হলো ক্লাস 3 তে, ডিফারেন্স নিশ্চয়ই ছিল পরিবারে থাকা আর হোস্টেলে থাকা। একদম, এনজয় এবং করছিলেন যে নাকি? ছেলেটা কিনা হচ্ছে অনেক বেশি আড্ডাবাজ ছিল, কোনো নিয়ম কানুনের বালাই মানতো না, সে আবার খুবই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে চলে গেল। নিয়ম ভাঙাটা হলো আমার একটা স্বভাব এখনো, আচ্ছা, মানে তার মানে নিয়মটা হোস্টেলে গিয়েও আপনি নিয়ম ভেঙেছেন? নিয়ম হ্যাঁ তাও ভেঙেছি। কিরকম নিয়ম ভেঙেছেন একটু যদি শুনি কারণ আপনার কাছ থেকে। ওখানে তো হলো ধরেন হোস্টেলে থাকতো তারাই যারা ক্লাস 5-এ বৃত্তি দেবে, প্রাইমারি ছোটবেলা থাকতে যারা বৃত্তি দিবে তারা থাকতো। আচ্ছা। আবার এসএসসি লেভেলে হলো যারা পরীক্ষার্থী তারা থাকতো। তো আমি তো ছোট, যেমন আমি যখন ক্লাস 3-তে, তাহলে আমার থেকে 3 বছরের যারা সিনিয়র ওদের সাথে আমি থাকতাম, দেখা যাচ্ছে ওদের লেভেলটা আর একটু বেশি ছিল, তা ওদের সাথে আড্ডাটা মানে ইচড়ে পাকা যাকে বলে আর কি, হওয়ার একটা বিশাল চান্স। আবার ঠিক ক্লাস 6 যখন আমি পড়ি, ক্লাস 10-এ যারা হোস্টেলে থাকতো ওদের সাথে আমি থাকতাম, তো বুঝুন ওদের সাথে আমার সারাক্ষণ থাকা, তাহলে আমার লেভেলটা কিছু, ওদের দুষ্টুমির লেভেলটা মানে তখন আমি শিখে ফেলতাম, আয়ত্ত করে ফেলতাম। ওকে। এই আর কি। আবার যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি তো হোস্টেলে থাকি, তখন আবার হোস্টেলে থাকি যারা মাস্টার্স পড়ে ওদের সাথে। না কিন্তু সবসময় এরকম কি আপনি- আছে যে খুব ইন্টারেস্টিং কোনো মজার কোনো ঘটনা ঘটেছে হোস্টেলে? নিশ্চয়ই আছে নিয়ম ভাঙার। নিয়ম ভাঙার বলতে সকালবেলা তখনও ঘুম থেকে উঠা, মাঝে মাঝে এক শীতকালে একটা কথা মনে পড়ে, তো আমাদের স্কুলের প্রধান শিক্ষক উনি আবার ভোরে উঠতেন, নামাজ পড়তেন, তো একদিন আমরা সারা রাত আড্ডা করছি, উনি আবার এটা দেখেও না দেখার ভান করছে, ভাবছে যাকে একদিন আড্ডা দিচ্ছে সকালে কি করে, সকালবেলা আমরা উঠতে পারিনি, উনি সকালবেলা উঠছে, উঠে সবাইকে পানির মধ্যে নামায় দিছে, পুকুরের মধ্যে। অনেক ঠান্ডা এর মধ্যে সবাই। ওকে, এবং আপনি রীতিমতো সেটা এনজয় করেছেন সেটা কারণ আপনি তো নিয়ম ভেঙেছেন। এখনো মনে পড়ে। আচ্ছা, এমন হয়েছে কখনো যে হোস্টেলের নিয়ম ভাঙার কারণে বাবা মায়ের কাছে নালিশ গেছে? নালিশ আসলে আমার নামে প্রায় যেত কিন্তু সেটা আপনার কাছে কোনো তেমন না, একটা ওইটা হলো মা রাগ বিষয় ছিল করতেন, না? বাবা আবার এটা একটু সমর্থন ছিল, কারণ বাবা ছিল আমার আচ্ছা। সবচাইতে ভালো ফ্রেন্ড। ও ওকে। ওই সময় কি স্বপ্ন দেখতো ছেলে বড় হয়ে এটা হবে ওটা হবে? হ্যাঁ, আমার বাবা বলতো, আমার বাবা আর আমার প্রাইমারি স্কুলের একজন টিচার এখনো আছেন, বাবা তো নাই, বাবা বলতো আমার ছেলে একসময় বড় কিছু হবে। ছাত্র দলের হিসেবে সামনে আপনি বলতো। বরাবরই বোধহয় ভালো ছিলেন। ছাত্র হিসেবে বড় ভালো ছিলাম। এটা কখনো কিন্তু রোল নাম্বার ইন্টারেস্টিং। 2 আমরা ছিল এতক্ষণ না। ধরে যে দুষ্টু মানুষটাকে আবিষ্কার করছি, ছোটবেলায় সেই দুষ্টু ছেলেটা, সে কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব ভালো। খুব ভালো না, আমার বাবা রেজাল্ট দেখতো, বাবা বলতো রেজাল্টটা কি, সবসময় রেজাল্টে গুরুত্ব দিত, যে তোমরা যাই বলো তো রেজাল্ট ভালো করতেছে। মানে কি হতো যে দুষ্টুমি করতেন সারাদিন, কিন্তু অল্প কিছু সময় হয়তো পড়তেন, সেই না, সময় আমি ধরেন দুষ্টুমি যাদের সাথে করতাম, আচ্ছা ওরা রেজাল্ট খারাপ করতো, কিন্তু ওরা তো দুষ্টুমিটাই করতো, কিন্তু আমি আবার যখন রাত 10টা-11টা যখন বাসায় বা হোস্টেলে যেতাম, আমি তখন সারা রাত ভোর পর্যন্ত পড়তাম, অথবা একটু ঘুমাই যেতাম, বা 3টা-4টে আবার উঠে যেতাম, উঠে সকাল পর্যন্ত পড়াশোনা করতাম, তো পড়াশোনাটা আমার ঠিক থাকতো অলওয়েজ। বিউটিফুল। এবং আপনি এসএসসি তে স্টার মার্কস পান, হ্যাঁ, ইন্টারমিডিয়েট স্টার মার্কস পান। তো ওই সময়টাতে কি লাইফের কোনো এম তৈরি হলো যে বড় হয়ে আপনি এই দিকে ক্যারিয়ার নেবেন? বা আমার আসলে ক্যারিয়ারটা, আমার বোন তো প্রায়োরিটি, বোন চাইতো আমি ডাক্তার হই, আমি ডাক্তার চান্সও পেয়েছি, পড়ি নাই। তার মানে আপনার জীবনে আপনার বোনের একটা বড়, বেশ হ্যাঁ, বড় আমার একটা বোনের প্রভাব একটা আছে। বড় প্রভাব আছে এখন। আচ্ছা, ক্যারেটে চান্স পেলেন পড়লেন না, পড়লাম ডাক্তারি চান্স পেলেন পড়লেন না, পড়ি নাই। এগুলো একটু বিশাল বড় সিদ্ধান্ত ছিল কিন্তু জীবনের জন্য। জীবনে বড় সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমার জীবনে এখনো আমি যা মন চায় তা করি, আমার মনের সাথে আমি কখনো আপোষ করি না, আর মনকে কখনো বোঝানোর চেষ্টা করি না যে না এটা হবে না, এটা করো না। ইউ আর কমপ্লিটলি হ্যাপি ম্যান। আমরা এই জায়গাটা থেকেই ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় যেতে হয়েছে, একটু বিরতি নিয়ে নিই। দর্শক, ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে আছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী দেলোয়ার হোসেন ফারুক। আমরা আবারও ফিরছি তার কাছে। যেটা শুনছিলাম আমরা যে বড় বোনের ইচ্ছে ছিল ডাক্তার বানাবার, আর বড় ভাই চাইতেন যে আমি ইঞ্জিনিয়ার হই, বাহ, বড় ভাই দুটোই। ঠিকাদারি কিন্তু আপনি করতেন, কোনোটাই শেষ হননি। আমি কোনোটাই হইনি। কি হলেন তাহলে শেষমেশ, কিসে ভর্তি আমার হলেন? আসলে ইচ্ছা ছিল যে আমি পলিটিক্স করবো, এটা আমার টার্গেট ছিল, সেটা আমি যখন ক্লাস 9-এ পড়ি, মনে মনে সুপ্ত বাসনা, যারা পলিটিক্স করে কাদেরকে মিছিল দেখে মিটিং সেটা হয়, অনুপ্রাণিত হয়েছিলেন? মিছিল মিটিং হয়, সেখানে আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দাঁড়িয়ে থাকি, আচ্ছা, তো তখন থেকে এটা স্বপ্ন আমি পলিটিক্স নেতা করবো। নেতা বলে ডাকবে সবাই আপনাকে, এরকম একটা চিন্তা আমি ছিল? অলমোস্ট প্রত্যেক ক্লাসে ক্লাস ক্যাপ্টেন ছিলাম, তো নেতৃত্বের প্রতি একটা অস্বাভাবিক দুর্বলতা আমার এমনিতেই ছিল। আচ্ছা, তো এরপরে টার্গেট হচ্ছে পলিটিক্স করবো। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি মেডিকেলে চান্স পাই। ঢাকা ইউনিভার্সিটি, আমি একজনের কাছে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম কেনার টাকা দিই, সেই ফর্মটা কিনে নাই, ঢাকা ইউনিভার্সিটি আমার হয় নাই, অনেক কষ্ট লাগছিল। তারপর কুমিল্লা মেডিকেলে ভর্তি হলাম,
চেষ্টা করলাম মাইগ্রেশন করে ঢাকা আসার জন্য, আর পারতেছিলাম না। ঢাকায় তখন মাইগ্রেশনটা বন্ধ। পরে ঢাকা কলেজে এসে অনার্সে ভর্তি হলাম ম্যাথমেটিক্সে। ওহো, কারণ আমার টার্গেটটা ছিল এমন যে পলিটিক্স করতে হলে সেন্ট্রালি থাকতে হবে, সেন্ট্রাল পলিটিক্স না করলে লোকালি পলিটিক্স করে কোনো লাভ নেই। এগুলো জানতো বাবা মা, জানতো? বাবা মা তখন অতটা জানতো, পরে জানলো। আমি তখন বললাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছি, ঢাকা ইউনিভার্সিটিটা আরও ভালো, আর মেডিকেল পড়বো না, পরবার বুয়েট পড়বো, বাইকে ম্যানেজ করলাম প্রথমবার। কিন্তু এর মধ্যে 3 মাস পরে জানা হয়ে গেল যে আমি তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইনি, বাসা থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। যে তখনই আমার মূলত স্ট্রাগলটা শুরু, টাকা পয়সা নাই। ততদিন আপনি কি পলিটিক্সে জয়েন করেছেন? হ্যাঁ, আমি তো পলিটিক্সে যখন আমি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে ঢাকা আসছি, তখনই আমি এসে মোটামুটি আমাদের ক্ষেত্রে কি হয়, মানে ঢাকা ইউনিভার্সিটি যখন বা অন্যান্য ইউনিভার্সিটিতে নিউ কামাররা যখন আসে তখন পলিটিক্যাল বড় বড় ভাইরা গিয়ে ওদেরকে খোঁজে। আপনার ক্ষেত্রে হয়েছিল উল্টোটা? আমারটা উল্টো বলতে আমি এক বড় ভাইকে খোঁজ নিয়ে চলে আসছি। আমি প্রথম সোনারগাঁ আসলাম, প্রথমবার ঢাকায় আসলাম সোনারগাঁ একটা পিকনিকে। আমাকে একজন বলল যে এখান থেকে ঢাকা 40 টাকার ভাড়া। তো আমার পকেটে 640 টাকা আছে, আমি ওইটা নিয়ে ওর কাছে চলে আসছি। ওনার একটা কন্ট্যাক্ট ছিল, সে এফ রহমান হলে তখন ভালো নেতা। এফ রহমান হলে? হ্যাঁ। আচ্ছা। তখন ওনাকে চলে আসছি, এসে ওনার কিন্তু নাম্বারও নাই, কিছু নাই, শুধু জানি যে উনি হলে থাকে। এসে হল গেটে এসে জিজ্ঞেস করলাম, আমাকে হ্যাঁ আছে। এরপর উনি রাত 3টার সময় আসলো, এসে আমার দেখে তো তুমি আসছো, আমার সাথে একদিনের পরিচয় লাকসামে আচ্ছা আচ্ছা। একটা হাসপাতালে। ভাই আমি নেতা হতে এসেছি। আপনার সাথে দেখা করতে চলে আসলাম। ওকে। পরে ওনার এখানে থাকা শুরু আমার আর কি। এফ রহমান হলে থাকতেন, ঢাকা কলেজে ক্লাস করতেন? না, এটা পরে মানে ভর্তি পরীক্ষা যখন দিব আর কি, তখন আমি এস ইউনিভার্সিটি হলে থাকি, মধুর ক্যান্টিনে যাই। একদিন তো হঠাৎ 7 দিনের মাথায় তখন বাহাদুর ব্যাপারী ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট, উনি হলো সারা বাংলা সেটা ক্রেজ। মধুতে বসে আছি, হঠাৎ উনি এসে আমার পাশে বসে গেল। খুব আনন্দ লাগতেছিল, ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমাদের যারা বড় বড় নেতা কুমিল্লার, তারা ওনার নাম শুনলে ভয় কাঁপে, আর উনি আমার পাশে বসা, ভালো লাগছে। রোমাঞ্চকর অনুভূতি। ওখান থেকে দেখলো ঢাকা কলেজের প্রেসিডেন্ট তখনকার, আজকে প্রয়াত সাতানা এস আর পলাশ, উনি দেখলো। তো দেখে পরে আবার আমি যে ভাইয়ের কাছে আসলাম, উনি আবার বললো যে ও তো পলিটিক্সটা করতে চায়, আর তোমার কলেজে ভর্তি হয়েছে, সেই তো নিয়ে গেলো, তুমি আমার হোস্টেলে থাকো। ওনার রুমে থাকা শুরু, ওনার সাথে থাকা শুরু। আর উনি ছিল তখনকার সবচেয়ে স্মার্ট ছাত্র নেতা, মানে সে সময় নিজে একটা গাড়ি মেনটেন করতো, যেটা এখন অনেক সেন্ট্রাল নেতারাও চিন্তা করে না। সেই সময় ধরেন 99 সালে উনি একটা গাড়ি মেনটেন করতে, সামহাও এই জিনিসগুলো আপনার খুব আপনাকে খুব ইনফ্লুয়েন্স করতো? আমাকে ইমপ্রুভ করতে এগুলাই। ওকে। তো তারপর আপনার কি মানে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া হলো, আপনি প্র্যাকটিস শুরু করলেন? হ্যাঁ, প্র্যাকটিস শুরু করলাম, 3 মাসের মাথায় আমি কলেজ কমিটির মেম্বার হয়ে গেলাম, মানে সবচেয়ে জুনিয়র। আর বাসা থেকে পয়সা পাঠানো বন্ধ হয়ে গেল? পয়সা তো বন্ধ হয়ে গেল, আমি যখন আপনার ভর্তি হতে পারলাম না, 3 মাস পরে জানলো। জি। এর মধ্যে আর টাকা পয়সা দেওয়া বন্ধ। তখন আমি শুরু করলাম যে কি করা যায় খোঁজাখুঁজি শুরু করলাম, টিউশনি করতে গেলাম। তখনও কি পলিটিক্সটা চলছিল? পলিটিক্স চলছিল, পলিটিক্স তো আমি আগে, পলিটিক্স তো আমি ধরেন ইন্টারমিডিয়েট থাকতে পলিটিক্স করি। আচ্ছা ইন্টারমিডিয়েট থাকতে একবার আমি অ্যারেস্ট হয়েছি। আচ্ছা। তো মানে এক এক করে নতুন নতুন তথ্য জানছেন। হ্যাঁ, আমি তখন সবচেয়ে জুনিয়র ছাত্র নেতা, যে থানা কমিটির মেম্বার হয়েছি তখন ইন্টারমিডিয়েট থাকতে। এবং ওই কলেজে পলিটিক্স, আমি যে কলেজে পড়তাম তো কোনো পলিটিক্স ছিল না, কিন্তু আমার কারণে সেখানে পলিটিক্স চালু করতে বাধ্য হলো। এমপি সাহেব নিজে, প্রিন্সিপাল বললো দিব না, এমপি সাহেব বললো ওরা চাচ্ছে আপনি দিবেন না কেন, আমি প্রথম কমিটিতে আমি হই। আপনার কারণে চালু করতে বাধ্য? হ্যাঁ, চালু করতে বাধ্য হলো, যেন পলিটিক্স থাকবে না, এটা কেমন হলো। মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই পলিটিক্স আসবে, এটাই আমরা চাই। কারণ রাজনীতি সামহাও আমাদেরকে নিয়ন্ত্রণ করে, বিভিন্নভাবে আমাদের জীবন আচরণ নিয়ন্ত্রণ করে। সুতরাং সেদিক থেকে যারা ব্রিলিয়ান্ট, যারা ভালো স্টুডেন্ট, তাদেরই আসা উচিত। আপনি ব্যক্তি ইন্টারেস্ট থেকে এসেছেন, এটা তো নিঃসন্দেহে প্রশংসা করার মতো। আমরা যদি ওই জায়গাটায় আরেকবার একটু যাই, যে পড়াশোনার খরচ বাসা থেকে বন্ধ করে দিল, আপনি ঢাকা কলেজে তখন, এবং জীবনের এইমটা তখনও ঠিক নাই যে আসলে কোথায় যাবেন। এক রাজনীতি করছেন সেটা ঠিক আছে, এরপরে স্ট্রাগলটা কীভাবে শুরু হলো? স্ট্রাগলটা হলো প্রথম মাসে টিউশনি করতে গেলাম আজিমপুরে একটা টিউশনি, ভালো লাগতেছিল না। 1 মাস 5 দিন 6 দিন টিউশনি করলাম, পরে কয়েকদিন পরে টাকা পেতাম, কিন্তু এর মধ্যে আবার আমার কাছে অস্থির লাগলো, টিউশনি আমাকে দিয়ে হবে না, যাই না। টাকার মানুষ আছে না যে একটা টাকার লোভে আর 3-4 দিন থাকে না, আমি 3-4 দিনও থাকি নাই। তখন আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, হয়তো 50-100 টাকা থাকতে পারে, কিন্তু 3 দিন পরে কিন্তু আমি 2000 টাকা পাবো, আমি এটা চিন্তা করি নাই। 3 দিন আর যাই নাই। ওই 2000 টাকা তখন অনেক টাকা। 2000 টাকা অনেক টাকা। এর মধ্যে একদিন রাতের বেলা শাহবাগ আড্ডা দিচ্ছিলাম, আমরা খেতে টেতে আসতাম। এর মধ্যে এগুলো এক ফুল ব্যবসায়ী খুব কান্না করছিল, তো তাকে জিজ্ঞেস করলাম কেন কান্না করছেন কেন, বললো যে তার সব কিছু চিন্তা হয়ে গেছে, চিন্তাকারীরা নিয়ে গেছে, টাকা পয়সা নাই, সে ফুল ব্যবসায়ী। তো তার সাথে পরিচয় হলো, তাকে বললাম যে আপনি তো নিজে চিটং থেকে না আসে লোক দিয়েও নিতে পারেন, বা এদেরকে আপনি যদি দীর্ঘদিন বিজনেস করছেন, একটা দোকানের সাথে সম্পর্ক থাকলে যদি ওদেরকে বলেন ওরা পাঠিয়ে দিলে তো হয়, তাহলে তো আপনার রিস্ক নিয়ে টাকা নিয়ে আসতে হয় না। বলে যে না ভাই এভাবে হয় না, দেখে দেখে ফুল দেখে নিতে হয়।
তো আমি তাকে ওই দিন শুধু তাকে একটু হেল্প করার জন্য একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করাই দিলাম, আপনি একটু বাকিতে নিয়ে যান যা যা নেওয়ার। আর ওই দোকানদার আমার পরিচিত, আমি বললাম যে এটা দায়িত্ব, আমি যদি টাকা না পাঠায় আমি দিয়ে দিব। তো দোকানদার আমাকে চিনে, তো পাঠানোর পরে ওই লোক গিয়ে আবার তখন মানে তার সাথে আমার যোগাযোগ হলো। যোগাযোগ হওয়ার পরে চিন্তা বললাম যে আমি এখানে একটু পয়েন্ট দিতে চাই, নিজের পকেটে টাকা নাই, একদম 2000 টাকা পাওয়ার কথা ছিল সেটা সে পায় নাই, এবং সে ওখানে গিয়ে আরেকজন লোকের সাথে সম্পর্ক করে দিচ্ছে, যদি না দেয় তো আমি না, দিয়ে দিব। লোকটাকে আমার ভালো মনে হয়েছে আচ্ছা। ওভারঅল। পরে ওই লোকের সাথে আমার যোগাযোগ হলো, ওই লোক বললো যে আপনি একটা কাজ করেন, আপনি তো এইভাবে ফুল টুল আমার জন্য পাঠাতে পারেন, ফুলগুলি যদি পাঠান তাহলে আমি টাকা পাঠিয়ে দিব, মধ্যখানে আপনি একটা টাকা নিতে পারেন। আমি বললাম বিজনেসটা খারাপ না, মন্দ না, প্রস্তাবটা ভালো। এই রাতের বেলা 12টার সময় ফুল মার্কেটে যেতাম, ভোর পর্যন্ত ফুল কিনতাম, শুধু তো না, পরে আমার ধরেন ক্লায়েন্ট হয়ে গেল প্রায় 30 জনের মতো। ওয়াও, কিছুদিন ফুলের বিজনেস করলাম, ভালোই টাকা পয়সা লাগলো। এটা কি জানতো ফ্যামিলিতে ছেলে? আচ্ছা, মানে ওই আপনি এটা আসলে কি, আমি গতকালে ফার্স্ট যখন আপনাদের অফিস থেকে একজন ফোন করে বলল, আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট থেকে phone হ্যাঁ দিয়েছে। না, এর আগে ফোন করলো যে 1 ঘন্টা পরে আপনাকে কিছু আপনার জীবন সম্পর্কে জানা হবে। আমি তখনই ভাবা শুরু করলাম কি কি করলাম, তখন যে এইগুলি ভাবলাম আসলে আমি কত কিছু করে ফেললাম। মেমোরি হুকের মতো আসতে শুরু করলো হুম, একটা আসতে একটা করে। শুরু করলো। আমরা সেই স্মৃতির পাতায় আরো একবার ঝাঁপ দিতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, সংবাদ বিরতি, আমরা সংবাদটা জেনে আসি। Okay. দর্শক, আমরা মাছরাঙা সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে খালেদার কাছে। খালেদা। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঙা সকালে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী দেলোয়ার হোসেন ফারুক, তার কাছে আমরা আবারও ফিরছি। জি, আজকের পরিচয়টা এরকম দাঁড়িয়েছে, কিন্তু যে সময়ের গল্পে আমরা আছি তখন আপনি ফুলের পাইকারি ব্যবসা বা ছিলাম। ওই গল্পে ছিলেন। জি, তারপর কি হলো, স্টেপ বাই স্টেপ শুনি। তারপরে শুরু করলাম ফুলের ব্যবসা, এক সময় বন্ধ করে শুরু করলাম তখন যে জামা কাপড়, গার্মেন্টস আইটেম, এগুলো বিভিন্ন মার্কেটে কিছু ব্যবসার সাথে পরিচয় হলো ঢাকার বাইরে, এদেরকে আবার পাঠানো শুরু করলাম। ব্যবসা করার চিন্তা ভাবনাটা তখন মগজে খুব ভালো করেই বসেছে। মগজে বলতে আসলে আমি ছোটবেলা থেকেই কোনো কিছু ছোট কিছু চিন্তা করতাম না, আর যেমন আমি কখনো জব করবো এটা চিন্তাই করিনি। আচ্ছা, যখনই যা চিন্তা করি এটা বড় চিন্তা করি, ছোট কোনো কিছু এখনো মাথায় আসা নেই। মানে নিজের একটা ব্যবসা থাকবে, নিজের সমস্ত কিছু নিজের থাকবে, কিছু এরকম থাকবে চিন্তা এখানে, করতেন হ্যাঁ, সবসময়। এখানে ছোট কিছু চিন্তা করিনি। তখনও কি ঢাকা কলেজেই পড়ছেন নাকি? না, ঢাকা কলেজে পড়ছি আমি তখন। ঢাকা কলেজ থেকে আপনি কমপ্লিট করেছেন? ঢাকা কলেজ থেকে কমপ্লিট আচ্ছা, করেছি। তো বাসায় কি জানলো ছেলে কাপড়ের ব্যবসা করছে? না, এটা জানতো না। এটা হলো নিষেধাজ্ঞাটা, টাকা পয়সা বন্ধুরা 6 মাস ছিল, বেশি দিন ছিল না। আচ্ছা, পরে বাবা অবশ্য 6 মাসের মধ্যেও চুরি করে করে টাকা পাঠাতো। এটা বোন জানতো না, ভাই জানতো না, কারণ ওরা খুব ফাটাতো। যেটা কিন্তু আমরা আসলে খুব কম দেখি, সাধারণত দেখি যে বাবা অনেক বেশি কঠোর থাকে এসব বিষয়ে। না, আমার ক্ষেত্রে আমার বাবাটা হলো ভিন্ন জিনিস। মানে আমি বাবার চোখে তাকালে বাবা বলতে পারে আমি কি চাই, আবার বাবা আমার চোখে তাকালে আমি বলতে পারি বাবা এখন কি চাচ্ছে, বাবাকে এখন রাগ নাকি আমার উপর কি। কারণ ফ্যামিলি, আমার নিয়ে ফ্যামিলিতে মিটিং কয়েকবার বসছে যে ওকে দিয়ে আর কিচ্ছু হবে না, শেষ। এই করে সে করে। আমার ভাই ওই সময় যে রাগ করছে, এই রাগ ভাইয়ের এখনো আছে, ভাইয়ের রাগ এখনো শেষ হয় না। বোনও একসময় আপোষ করছে, ভাই এখনো দেখছে বোধহয় আজকের অনুষ্ঠানে, দেখা যাক আজকের অনুষ্ঠানের মধ্যে কিছুটা হলো রাগ ভাঙানো যায় কিনা। ওকে, তো তারপরে কি হলো? কাপড়ের ব্যবসা শুরু। কাপড়ের ব্যবসা করলাম কিছুদিন। এর মধ্যে তো ধরেন আমরা যারা পলিটিক্স করি অনেকের নামে অনেক কিছু, এরা এই করে এরা সেই করে, ওই সময় পাওয়ার পার্টি, আবার অনেকে কি নেতাদের পিছনে ঘুরতে কয়টা টাকার জন্য। কিন্তু আমি কখনো কোনো নেতার পিছনে আজ পর্যন্ত অদ্যাবধি কোনো নেতা বলতে পারবে না যে আমাকে কোনো হেল্প করছে। উল্টা আমি গিফট বিভিন্ন দিব, সেই গিফট দিয়ে আসতাম। মানে বুঝতো না যে ও কি করে, ও তো কোনো কিছুর মধ্যে নাই, কোনো জায়গায় আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, তাহলে ও কি করে। কিন্তু কেউ এটা টের পেতো না, কারণ আমি রাতের বেলা পুলিশ বিজনেস যখন করতাম রাতের বেলা করতাম, এটা কেউ জানতো না। আচ্ছা, আবার গার্মেন্টস আইটেম এগুলি যখন করতাম সন্ধ্যার সময়, এগুলি বঙ্গ বা বিভিন্ন মার্কেটে গিয়ে কিনতাম। কিনা আপনি নিজে সেল করতেন? কি না, পাঠিয়ে দিতাম এগুলি। তো আমি পাইকারি বিভিন্ন ঢাকার বাইরে, হ্যাঁ, ইয়ে ছিল, এদের সাথে কন্ট্যাক্ট ছিল, ওখানে পাঠিয়ে দিতাম। তো এক সময় আবার হিউজ ক্রেডিট লাগতো, পরে এই ব্যবসা বাদ দিলাম। এটা বাদ দিয়ে এরপরে শুরু করলাম একটা গাড়ির ব্যবসায়ীর সাথে, শেয়ার বিজনেস, ওনার থেকে গাড়ি নিতাম, নিয়ে আবার বিক্রি করতাম। তখন আমার কিছু লোকজনের সাথে পরিচয় হয়ে গেল আপার লেভেলে। তো দেখা যাচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থাতেই? হ্যাঁ, আমি তখন স্টুডেন্ট, আমি তখন অনার্স ফাইনাল ইয়ার পড়ি। গাড়ির ব্যবসা শুরু করলাম আমি। তো গাড়ির ব্যবসা, আমার অফিস নাই, কিছু নাই। ওই যে ভাই থেকে গাড়ি নিতাম, ওনার রিসেপশনে বসে বসে ফোনে কন্ট্যাক্ট করতাম। কন্ট্যাক্ট করে গাড়ি সেল করতাম। কি তখন আমি জানতাম গাড়ির কি কিছু, প্রথম ওনার কাছে শিখলাম, শিখে এরপর গাড়ি ব্যবসা করলাম। করার পরে দেখলাম যে না, এখানেও আমি আর কতকাল একজনের নামের উপর চলবো, নিজে করতে পারছি না, নিজে এলসি করতে পারছি না, সেই ধরনের ক্রেডিট আমার কাছে নাই, ব্যাংক আমাকে লোন দিবে না। তারপরে গেলাম একটা কোঅপারেটিভ বিজনেস। তখন কোঅপারেটিভ বিজনেস খুব শুরু হলো, যে এটা ভালো করা যায়। এটা কি বিজনেস? এটা হলো যে সমবায় সমিতি, যে মাইক্রো ক্রেডিট। আচ্ছা আচ্ছা, মানে আপনি ঋণ দিবেন? হ্যাঁ, আমি ঋণ দিব। তখন আমার কাছে কিছু টাকা হলো, গাড়ি ব্যবসা এনজিও করলেন বা কোনো কিছু? হ্যাঁ, একটা এনজিও করলাম।
তখন আমার কাছে প্রায় 1 কোটি টাকার মতো। তো গাড়ি ব্যবসা আমরা কি আজকে মানে এটা কি গল্প নাকি আলটিমেটলি রিয়েল লাইফ না, স্টোরি? রিয়েল লাইফ স্টোরি। তো 1 কোটি টাকার মতো তখন এটা শুরু করলাম, 2টা ব্রাঞ্চ। প্রথম একটা ব্রাঞ্চ করলাম আজিমপুর, পরে মতিঝিলে একটা ব্রাঞ্চ করলাম, কি নামে করলেন? রেডিসন এমসিএস লিমিটেড। এক্স্যাক্টলি সেটার কথাই আমরা বলছিলাম বিরতিতে থাকার সময়, যখন রেডিসন হোটেলটা হয়নি হয় না, তখন আপনি রেডিসন নামে এরকম তো একটা। আমার সাথে এটার সাথে কয়েকটা ফ্রেন্ডও ছিল। তো ওরা একসময় সবাই চলে গেল, আমি থাকলাম। কিন্তু একসময় বিজনেস আমি লস করলাম। লস মানে এমন অবস্থা হলো আমার কাছে 1 টাকাও নাই। 1 কোটি টাকা থেকে আপনি একদম জিরোতে চলে আসলাম। কিসের মানে বিজনেসটা আইটির উপরে নিশ্চয়ই ছিল নাকি? না না, এটা হলো ধরেন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আমরা এটা লোন দিতাম, আবার এখান থেকে কিছু মাঠকর্মী থাকতো, এরা কালেকশন করতো। আচ্ছা, তো দেখা গেলো যে আমরা প্রথমে যখন আমার যারা ম্যানেজার ছিল, যাদেরকে সিলেকশন করলো লোন দিবে, ভালো ক্লায়েন্ট পায় নাই। এক এক সময় এমন দোকানদার ওরাই চলে গেছে, টাকা কোত্থেকে দিবে, দোকানদারি নাই মানে দোকানে নাই, টাকা কোত্থেকে দিবে। এইভাবে করতে করতে হলো আমার আর দেখা যাচ্ছে যে না, আমি স্টাফ বেতন দিয়ে যে টাকা উঠছে আমার নামে, যে টাকা মানুষের কাছে থাক, বন্ধ অফিস, সেটা বাদ দিলাম। তখন কি করবো? আফসোস হতো না ওই সময় যে 1 কোটি টাকার মালিক আফসোস ছিলাম? বলতে কি, আমি বড় কিছু হারাই ধরেন যখন, তো হারানোর পরে ধরেন আমি বড় জোর 1-2 দিন মনে রাখি, আমি ওগুলো মনে রাখি না। এগুলো কি আপনার ভিতর ন্যাচারালি হয় নাকি আপনার কি কোনোভাবে? ন্যাচারালি আমি তারপরে You're আবার নতুন naturally করে gifted. শুরু করেন। না, মানে আমার naturally মনে হয় আমি যে- না, আমি অতীতে আমি মনে রাখতে চাই না, আমি কোনো কিছু ব্যর্থতার কিছু আমি মাথা রাখতে চাই না। চমৎকার। পরে আইটি বিজনেস শুরু করলাম, পরে আসলাম একটা কুরিয়ার সার্ভিস করবো, এই করবো। কুরিয়ার সার্ভিসটাও রানে করতে পারলাম না এটা। তারপরে গেলাম আপনার ল্যান্ড বিজনেস, তখন ল্যান্ড ডেভেলপার। আচ্ছা, এটা কয়টা জায়গা টাকা নিলাম, বিল্ডিং করবো, এই করবো, এটাও লস। জায়গাটা নিলেন, ওই অর্থটা পেলেন কোথায়? তখন তো আপনার কাছে কোনো অর্থ অর্থটা হলো তখন আবার কয়টা ফ্রেন্ড নিয়ে আবার শুরু করলাম। শুরু করে করলাম, কিন্তু ওখানে ভালো কিছু করতে পারিনি। আচ্ছা, তারপরে আসলাম আইটি বিজনেস। এখানে আইটি বিজনেসটা কি ছিল? কত সাল থেকে এটা শুরু করা? আইটি বিজনেসটা অলমোস্ট 2007 থেকে শুরু করা আর কি। আচ্ছা, কি দিয়ে শুরু করলেন? আইএসপি লাইসেন্স। আইএসপি লাইসেন্স, ওকে। তখন আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তখন একটা ফ্রেন্ড ছিল ইঞ্জিনিয়ার, সে বলে যে এই বিজনেসটা করলে মনে হয় ভালো হবে, এখানে ইনভেস্ট কম, শুধু লাইসেন্সটা। আমি লাইসেন্স তো আমি নিতে পারবো, লাইসেন্স লবিটা আমার আছে, বলে লাইসেন্সটা হইলে আর বিজনেসে এমন কোনো মানে invest নাই। আরেকটা বিষয় খুবই জরুরি যে মানুষের সঙ্গে যে যোগাযোগ বা এই যে একটা দক্ষতা, এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, আমরা বুঝতে আমার পারছি। জীবনে আমি কোনোদিন কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না, ইচ্ছাকৃতভাবে কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না। ইভেন একজনের সাথে আমার দেখা হলো, তার একটা মোবাইল নাম্বার কালেক্ট করা আমার মোবাইলে আপনি পাবেন 14,000 কত আছে এখন কন্ট্যাক্টস। তো যার সাথে একদিনের পরিচয়, তার নাম্বারটা আমি রেখে দিই, সে যেখানে হোক, কিন্তু একটা আজকে না একটা তাহলে সময় আমাদের আমার কাজে নাম্বারটাও লাগে। রেখে দিবেন। হ্যাঁ নিশ্চয়ই না, কিন্তু এটা একটা কি মানে এই যে যেটা আপনি বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেটওয়ার্কিং যেটাকে আমরা বলি, যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক সময় কোটি টাকার হেল্প করে। হ্যাঁ, এবং সেটা আপনি অনেক ভালো জানেন হ্যাঁ, আমাদের সাথে নিশ্চয়ই। আমি এটা জানি। তো আইটি আইএসপি যেটা নিলেন আপনি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার যাত্রা শুরু হলো 2007 সালে। তারপরে এটার স্টেপ বাই স্টেপ একটু শুনি উন্নতি। স্টেপ বাই স্টেপ প্রথম দিকে ভালো করছিলাম না, পরে একটা সময় কর্পোরেট অনেক ক্লায়েন্ট পেলাম, লোকাল কিছু হোম ইউজার পেলাম, মোটামুটি ভালো চলতেছিল। আচ্ছা, তো লসটা ব্রেক ইভিনে চলে গেলাম, প্রফিট হচ্ছে। তখন ছোট্ট একটা অফিস ছিল, পরে বড় অফিস নিলাম কারণ বাজারে। ওই অফিসটা আমার এখনো আছে। ওটা কি মানে স্টুডেন্ট থাকা অবস্থায় নাকি কমপ্লিট করার পর? না, স্টুডেন্ট বলতে তখন আমি মাস্টার্স পড়ি। মাস্টার্সে পড়ে? আমি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ছাত্রলীগ করতাম, জি। আবার সেখানে ছাত্র না থাকলে ছাত্রলীগ করা যাবে না। Right. আবার ঢাকা ইউনিভার্সিটি এসে মাস্টার্সে ভর্তি হলাম, হেলথ ইকোনমিক্স। একটা স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি পড়বো, এটা তো পড়া হলো না। সেই স্বপ্নটা পূরণ হলো, পাশাপাশি ছাত্রত্বটা থাকা হলো। পাশাপাশি বিজনেসও আপনি তখন ভালো বিজনেস আমি তখন ভালো করছি। তো 2010-এ এসে আরেকটা ধস নামে, তখন প্রায় একদিনে অনেক টাকা, একটা নেগেটিভ একটা ইয়ে ছিল আমার, মানে সিদ্ধান্তটা ভুল ছিল, একটা বিজনেস ইনভেস্ট করে ফেলি। তখন আবার জিরোতে চলে আসি, তখন আবার হিউজ অ্যামাউন্ট, মানে হিউজ বলতে আমার যেদিন লস হলো এটা অনেক বড়, 10 কোটি টাকার মতো। তো পরদিন সকালে যখন আমার অফিসে আসলাম, আমার মামা একজন বড় সাংবাদিক সম্পর্কে মামা, তো উনিও লিফট, উনি আমার বলতেছিল তুমি অফিসে আসছো, আমি তো মারা যাইতাম এটা এই অবস্থা হলে। সেটাই, মানে 5-6 বার হার্ট অ্যাটাক হওয়ার আমি কথা। বললাম, মামা আমি তো বাড়ি থেকে টাকা আনি নাই, এই টাকা শহরে ইনকাম করছি, আবার ইনকাম করে ফেলবো, ব্যাপার না। তো উনি আমার কনফিডেন্স লেভেল দেখে উনি বলতেছে কেমন আসো অফিসে আসো, তোমার অফিসে আমার অফিসে একই বিল্ডিংয়ে। তো অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম, দেখা যাচ্ছে ওই আড্ডার মধ্যে আমি ভুলে গেছি, আবার শুরু করলাম। তখন সফটওয়্যার সহ আইএসপিটা আছে তখনও, আইএসপি পাশাপাশি সফটওয়্যার শুরু করলাম। মোটামুটি এখন পর্যন্ত আর এরকম হয় নাই আর কিছু আর কি। মানে Wow. আপনার জীবনটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এমন উত্থান পতন এত বেশি, অনেক বেশি। এবং অনেক বেশি। যারা আমাদের আজকে দর্শকরা রাঙা সকালের দ্বিতীয় ঘন্টা দেখছেন, নিঃসন্দেহে আমি বলবো যে না, তাদের গ্রাফ জন্য তো তুমি দেখছো, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে গ্রাফের চাইতেও যে
বাই ন্যাচারালি মানে উনি হ্যাঁ, এই হচ্ছেন বিষয়টাতে আমি don't আসছি মানে যে ঠিক আছে মানে জিনিসটা নেগেটিভ হার দেখাতে না মেনে আমি না এখন নেওয়া কখনো। ভাবি আমি এখন আমার স্টাফদেরকে বলি যে আমরা আজকে যদি সব চলে যায় আমার বসার চেয়ারটাও না থাকে আমার হারাবার কিচ্ছু নাই আমার কতগুলো ডিগ্রি আছে যদি চাকরি করি কোথাও গিয়ে চাকরি করতে পারবো। এই কদিন আগে ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে আসছে, ওরা একটা ভালো একটা প্রজেক্ট পাইছে, বড় প্রজেক্ট, ওরা রান করতে পারছে না। সেম আর একটা প্রজেক্ট আমি পাইছি আইটিতে, আমি ওটা সুন্দরভাবে করতেছি। ওনারা আসছে আমার কাছে যে আমাদের প্রজেক্টটা আপনি একটু করেন সাব কন্ট্রাক্ট। আমি সাব কন্ট্রাক্টের কাজ করি না, আমি ওদের কোম্পানির কাছে আমার কোম্পানি কিছুই না, না আমি সাব কন্ট্রাক্টের কাজ করি না। কিন্তু আমার সাথে আর বড় বড় কোম্পানি ওদের সাব কন্ট্রাক্ট নেওয়ার জন্য লাইনে আছে, কিন্তু বিজনেস প্রসিডিওর আমি যেটা রান করছি সফলভাবে করছি, ওরা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো। আমি বললাম যে আমি সাব কন্ট্রাক্টও করবো না, হ্যাঁ একটা করা যায়, টোটাল প্রজেক্টটা আমাকে বুঝাই দেন, আপনি কত পার্সেন্ট প্রফিট চান আপনারটা আপনি নিয়ে যান, আমি পুরোটা করবো। ওরা এটাতে রাজি হলো না। পরে বললো যে, পরে আমি নিজে বললাম যে আমি তো পড়াশোনা করলাম, জীবনে চাকরি করি না, একটা জবের অফার দিয়ে ওদেরকে। আমি বললাম, না আমি কনসালটেন্সি করতে পারি, প্রজেক্টটা তুলে দিব। তো কয় টাকা দেবেন মান্থলি এটা বলেন। তখন তারা খুশি হলো। আমি বললাম যে, তখন আমি বললো যে আপনি কী কী করবেন, আমি ডিটেলস ওদের প্ল্যানটা। আমি বললাম যে আপনারা এত বড় প্রজেক্ট এখানে রান করছেন কিন্তু আপনারা বিল পাচ্ছে না, এটা ঠিকভাবে করতে পারছে না, কারণ ওদের সেরকম এমপ্লয়ি নেই। আমি বললাম সব কিছু আমি করে দিব, একটা টার্গেটও দিয়ে দিলাম যে যে প্রজেক্ট আপনার 3 বছরে শেষ হবে আমি 1 বছরে শেষ করে দেবো, বাট মান্থে আমার 50 লাখ দেবেন। বললাম, ওরা বললো যে 50 লাখ তো বেশি হয়ে যায়, আমাদের যে পিডি তার বেতন তো 50 লাখ না, আর কম। তো উনি কত দেবেন, বললো যে 20 লাখ টাকা দিব। আমি বললাম যে না করবো না, 20 লাখ টাকা হবে না, 50 লাখ করেন না শেষ পর্যন্ত না। এটা রিসেন্ট। ওকে, আমাদের স্টোরি কন্টিনিউ হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এই পর্যায়ে, তারপর এই অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে ফিরবো এবং আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের